হ্যাঁ, তাহলে ফৌজদারি কার্যবিধি আইনের আজকে আমাদের আলোচনা হবে 167 ধারা থেকে 170 ধারা পর্যন্ত। 167 ধারা মূলত আলোচনা হচ্ছে রিমান্ড বা জিজ্ঞাসাবাদ। এখানে বলা আছে মূল হেডিংয়ে যে 24 ঘন্টার মধ্যে তদন্ত সম্পন্ন করা না গেলে তখনকার পদ্ধতি। এটা হচ্ছে 167 ধারা মূলত আলোচনা। আর এই রিমান্ড বা জিজ্ঞাসাবাদের ক্ষেত্রে আমরা পিআরবি ব্যবহার করব 324 বিধি। এইগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ পিআরবিটা, এটা সবাই একটু মনে রাখবেন। তাহলে রিমান্ড বা জিজ্ঞাসাবাদের ক্ষেত্রে আসামিকে রিমান্ডে আনা বা আসামিকে জিজ্ঞাসাবাদের ক্ষেত্রে আমাদের পিআরবি হবে 324 বিধি। এবার আমরা রিমান্ড কাকে বলে আগে এই বিষয়টা একটু আলোচনা করি। যে কোনো মামলার রহস্য উদ্ঘাটন করার জন্য উক্ত আসামিকে পুলিশ হেফাজতে আনিয়া তার সহযোগীকে গ্রেপ্তার করার জন্য, প্রকৃত রহস্য উদ্ঘাটন করার জন্য, ঘটনার সত্যতা যাচাই করার জন্য, আলামত উদ্ধার করার জন্য আসামিকে যে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ বা পর্যবেক্ষণ করা হয় তাকে রিমান্ড বলে। আর কি কারণে রিমান্ডে আনা হয়, কয়েকটা কারণ তো বললাম, এইগুলোই বলা হয় যে প্রকৃত মনে করেন প্রকৃত রহস্য উদ্ঘাটন করার জন্য রিমান্ডে আনা হয়, তার সহযোগীকে গ্রেপ্তার করার জন্য রিমান্ডে আনা হয়, আলামত উদ্ধার করার জন্য বা চোরাই মাল উদ্ধার করার জন্য রিমান্ডে আনা হয়, তারপরে ওই আসামি প্রকৃত অপরাধী কিনা সেই বিষয়টা সত্যতা যাচাই করার জন্য রিমান্ডে আনা হয়, তারপরে আপনার রিমান্ডে আরেকটা আনার কারণ হচ্ছে যে আসামিকে জিজ্ঞাসাবাদ করার জন্য রিমান্ডে আনা হয়। এই রিমান্ডের মূল উৎসগুলো হচ্ছে এটা হচ্ছে যে রিমান্ড কাকে বলে আর রিমান্ডের মূল উৎস। এর দ্বারা হবে 167 পিআরবি 324 বিধি। এখন 167 ক্লোজ একে কি বলছে আমরা সেই বিষয়টা একটু আলোচনা করি। 167 ক্লোজ একে বলছে যে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বা মামলা তদন্তকারী কর্মকর্তা যিনি ইন্সপেক্টরের নিম্নে নহে, অর্থাৎ রিমান্ডের জন্য আবেদন করতে হলে তাকে অবশ্যই ইন্সপেক্টর পদমর্যাদা হতে হবে, সেই কথা বলা হচ্ছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অর্থাৎ মামলা তদন্তকারী কর্মকর্তা বা ইন্সপেক্টরের নিম্ন নহে এরূপ পুলিশ অফিসার যদি 24 ঘন্টার মধ্যে মামলা তদন্ত না করতে পারে তখন এই তদন্ত কাজ পরিচালনা করার জন্য কেস ডায়েরিতে লিপিবদ্ধ ক্রিয়া কেস ডায়েরি কপি সহ উক্ত আসামিকে পুলিশ হেফাজতে নেওয়ার জন্য তিনি আবেদন করবেন। কত ধারায়? 167 ক্লোজ 1 ধারায়। তাহলে 167 ক্লোজ একে কি পেলাম যে পুলিশ অফিসারের মধ্যে কি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বা মামলা তদন্তকারী কর্মকর্তা যিনি ইন্সপেক্টর পদমর্যাদা নিম্ন নহে এইরূপ অফিসার তিনি কি করবেন, 24 ঘন্টার মধ্যে মামলা তদন্ত কাজ সম্পন্ন না করতে পারলে সেই বিষয়টা কেস ডায়েরিতে লিপিবদ্ধ করে ম্যাজিস্ট্রেট বরাবর এই আসামিকে তার হেফাজতে নেওয়ার জন্য একটা লিখিত আবেদন করবে। এই কথা বলা হচ্ছে 167 ক্লোজ একে। 167 ক্লোজ 2 বলছে যে এই আবেদন পাওয়ার পরে জেলা ম্যাজিস্ট্রেট অথবা নির্বাহী ম্যাজিস্ট্রেট এইরূপ ম্যাজিস্ট্রেট তিনি কি করবেন, ওই আসামিকে তিনি সর্বোচ্চ 15 দিন পর্যন্ত পুলিশ হেফাজতে রাখার জন্য নির্দেশ দিবেন। এটা ছিল 167 ক্লোজ 2। এই 2 ধারার আবার ব্যাপক পরিবর্তন আনছে, সেইগুলো আমি একটু আলোচনা করি যেটা নতুন সংশোধনীয় ধারায়। এই 167 ক্লোজ 2 বলছে যে এই যে প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট বা দ্বিতীয় শ্রেণী ম্যাজিস্ট্রেট যদি তার এখতিয়ার দিন না হয়
যদি অন্য এখতিয়ার দিন এলাকারও যদি হয় তাহলে তিনি এই আসামিকে হেফাজতে নেবেন এবং তিনি তাকে, সে যে এলাকারই হোক, তিনি তাকে কি করতে পারবেন, পুলিশ হেফাজতে দেওয়ার আদেশও দিতে পারবেন। আর আগে কিন্তু এই কথা বলা ছিল না, এখন কিন্তু নতুন করে বলা আছে যে এই আসামি যে ম্যাজিস্ট্রেটের নিকট দেওয়া হয়েছে সেই ম্যাজিস্ট্রেট যদি তার এখতিয়ারাধীন না হয় তাহলেও তিনি অভিযুক্ত ব্যক্তিকে হেফাজতে রাখার অনুমতি দিতে পারে। এরপর আর একটা কথা বলা আছে যে যে সময় তিনি উপযুক্ত মনে করবেন তার সর্বোচ্চ কত, 15 দিনের অধিক হবে না, যেটা আমি আগেও বলছি। আগেও এই কথা ছিল যে রিমান্ড সর্বোচ্চ 15 দিনের অধিক দেওয়া যাবে না, এই কথা বলা আছে। এরপরে বলা আছে যদি তার এখতিয়ারাধীন না থাকে মামলার কাজ পরিচালনা করতে, ওই এখতিয়ারাধীন ব্যক্তি যদি নিজে না করতে পারে এই মামলা কাজ পরিচালনা, তবে তিনি উক্ত অভিযুক্ত ব্যক্তিকে যে ম্যাজিস্ট্রেট তার এখতিয়ারাধীন সেই ম্যাজিস্ট্রেট বরাবরও এই আসামিকে প্রেরণ করতে পারেন। অর্থাৎ প্রথমে বলছে যে এখতিয়ারের বাইরে যে ম্যাজিস্ট্রেট আছে তিনি এটা করতে পারবেন, পরে বলছে যে ওই এখতিয়ারাধীন ম্যাজিস্ট্রেট যদি মনে করে যে না আমার পক্ষে দেওয়াটা কীরকম দেখায়, তাহলে তার সংশ্লিষ্ট এখতিয়ারাধীন ম্যাজিস্ট্রেট বরাবর এই আসামিকে প্রেরণ করবে, এটা বলা আছে। এরপর আরেকটা কথা বলা আছে যে তৃতীয় শ্রেণীর বা দ্বিতীয় শ্রেণী ম্যাজিস্ট্রেট সরকারের বিশেষ আদেশ থাকলেও তিনরা কি এই আসামিকে রিমান্ডে দিতে পারবেন না। অর্থাৎ তৃতীয় শ্রেণী ম্যাজিস্ট্রেট ও দ্বিতীয় শ্রেণী ম্যাজিস্ট্রেট সরকারের বিশেষ আদেশ থাকলেও তারা কি আসামিকে রিমান্ডে দিতে পারবেন না, এই কথা বলা আছে। এরপরে বলা আছে যে কোনো ম্যাজিস্ট্রেট কোনো মামলার অভিযুক্ত ব্যক্তিকে পুলিশ হেফাজতে সর্বোচ্চ একটানা 15 দিন দিতে পারবেন না। অর্থাৎ তিনি একবারে 15 দিন কোনো আসামিকে রিমান্ড দিতে রাখার অনুমতি দিতে পারবেন না। তার মানে কি, যে হয়তো 7 দিন করে দিল, পরে একদিন দিলে এভাবে 15 দিন দিতে পারবে, কিন্তু একটানা 15 দিন দিতে পারবে না। যেমন আমাদের সিএল ছুটির মতো, যে একটানা কাউকে 20 দিন ছুটি দেওয়া যাবে না, তবে সে 20 দিন ছুটি দেওয়া যাবে বছরে। তো এখানেও রিমান্ড সর্বোচ্চ 15 দিন দেওয়া যাবে, কিন্তু একটানা 15 দিন রিমান্ড দেওয়া যাবে না। এরপরে বলছে যদি আরও হেফাজতে প্রয়োজন হয় তবে ম্যাজিস্ট্রেট অভিযুক্ত ব্যক্তিকে হাজির করার পর সরাসরি হাজির করতে পারেন অথবা ভিডিও কলের মাধ্যমে বিচারিক হেফাজতে রাখার অনুমতি দিতে পারেন। অর্থাৎ যে আসামিকে তিনি মনে করেন 7 দিন রিমান্ড দিচ্ছেন, তিনি ওই আসামিকে আবার সরাসরি আদালতে উপস্থাপন করে তিনি আবার পুনরায় তাকে আবার রিমান্ডে পুলিশ হেফাজতে দিতে পারেন। এভাবেও দিতে পারেন, অথবা সে আসামি যে হাজতে আছে সে হাজতে রেখে ভিডিও কলের মাধ্যমে আসামির সাথে কথা বলে তাকে পুনরায় আবার তিনি রিমান্ড মঞ্জুর করতে পারেন। এটা বলা আছে এই যে 760 ক্লোজ 2। তাহলে 760 ক্লোজ 2 কিন্তু আমরা অনেক কথা পড়লাম। প্রথমে কি পড়লাম, যে ম্যাজিস্ট্রেটের নিকটে আসামিকে হাজির করা হয়েছে সেই ম্যাজিস্ট্রেট তার এখতিয়ারাধীন নাও হতে পারে, তারপরও সেই ম্যাজিস্ট্রেট এই আসামিকে হেফাজতে নিতে পারেন এবং পুলিশ হেফাজতে দিতে পারেন, এই কথা বলা আছে। তারপরে তিনি সর্বোচ্চ 15 দিন পর্যন্ত রিমান্ড দিতে পারেন, এই কথা বলা আছে পরে কলামে। এরপরে আবারও বলা আছে যে যদি ওই ম্যাজিস্ট্রেট চিন্তা করেন যে যেহেতু এই আসামি আমার এখতিয়ারাধীন এলাকার না, তাহলে তিনি নিজ হেফাজতে নেওয়ার পরে ওই আসামিকে তার এখতিয়ারাধীন ম্যাজিস্ট্রেট বরাবর প্রেরণ করবে, তখন তার এখতিয়ারাধীন ম্যাজিস্ট্রেট তাকে রিমান্ড দিবে বা যে ব্যবস্থা নিবে, এটা বলা আছে। আবার আরেকটা কথা বলছে যে দ্বিতীয় শ্রেণীর ও তৃতীয় শ্রেণী ম্যাজিস্ট্রেট এই ধরনের আসামিকে কোনো ধরনের আসামিকে রিমান্ডে দিতে পারবেন না, এই বাধ্যবাধকতা আবার এখানে করে দেওয়া আছে, এটা বলা আছে। এবার এখানে একটা কথা, আর লাস্টে একটা কথা বলা আছে যে সেটা যে এখানে বলা আছে যে কোনো ম্যাজিস্ট্রেট মামলার অভিযুক্ত আসামিকে টানা অর্থাৎ একটানা 15 দিন পর্যন্ত রিমান্ড দিতে পারবেন না। আর লাস্টে যে কথা আমরা পড়লাম, যদি
কোনো আসামিকে আরও হেফাজতে রাখার প্রয়োজন হয়, অর্থাৎ তিনি 7 দিনের রিমান্ড দিয়েছে, তাকে আরও রাখার প্রয়োজন, সেক্ষেত্রে তিনি কি করবেন, ওই আসামিকে তার সম্মুখে হাজির করার নির্দেশ দিতে পারেন। আর যদি হাজির করার নির্দেশ না দেয় তাহলে এখন নতুন একটা পদ্ধতি, যে তাকে ভিডিও কলের মাধ্যমে সে আসামির সম্মুখে দেখায়া বিচারিক কার্যক্রম করতে পারেন। অর্থাৎ সে যেখানে আছে জেলখানায় বা কোনো পুলিশের হেফাজতে বা কোর্টের হেফাজতে থাকলে তখন তাকে যদি ম্যাজিস্ট্রেটের সম্মুখে হাজির করা সম্ভব হলো না, তখন তাকে রিমান্ড চাইলে ভিডিও কলের মাধ্যমে যে তাকে ম্যাজিস্ট্রেট এতদিন রিমান্ড, পরবর্তীতে এতদিন রিমান্ড দিল, সেই বিষয়টা ভিডিও কলের মাধ্যমে তাকে শোনাইতে হবে, এই কথা বলা আছে। আর এখানে বিচারিক হেফাজত বলতে এখানে বোঝাইছে অভিযুক্ত ব্যক্তিকে জেলে বা পুলিশ হেফাজত ব্যতীত অন্য কোনো হেফাজতে রাখা বা তদন্ত চলাকালীন ম্যাজিস্ট্রেট আদালতে আদেশেই হবে, এটাই বলা আছে। আর এই কার্যবিধি আইনের 160(2) আবার ক্লোজ একটা উপধারা নতুন সংযোজন হয়েছে। আগে তো 2 ধারার ব্যাপক পরিবর্তন বললাম, 160, এই 160 আবার 2 শর্ট এবং কতে আবার আসছে যে পুলিশ হেফাজতে আসামিকে দেওয়ার পূর্বে আদালত চাইলে ওই আসামিকে একজন সরকারি ডাক্তার দিয়ে পরীক্ষা নিরীক্ষা করে এই আসামিকে পুলিশ হেফাজতে দিতে পারেন। এরপরে আবার বলছে যে এই আসামিকে যে কদিন রিমান্ড দেওয়া হয়েছে, রিমান্ড শেষ হওয়ার সঙ্গে সঙ্গে ওই আদালতে আবার হাজির করবে। এরপরে আবার বলা আছে যে ওই আদালতে হাজির করার পরে আদালত চাইলে ওই আসামিকে আবার পুনরায় আর একজন ডাক্তারকে দিয়ে পরীক্ষা নিরীক্ষা করবেন যে পুলিশ হেফাজতে থাকা অবস্থায় কি এই আসামির উপরে কোনো শারীরিক নির্যাতন করা হয়েছে কিনা। সেটা যদি ডাক্তার যদি এই আসামিকে পুলিশ হেফাজতে থাকা অবস্থায় যদি শারীরিক নির্যাতন করা হয়, তাহলে পুলিশ অফিসারের বিরুদ্ধে আপনার কি বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য, আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য নির্দেশ দিবেন। এটা ছিল 167 শর্ট টাইপেন 167(2) শর্ট টাইপেন ক। দেখছেন না কতগুলো পরিবর্তন এখানে আসছে। 2 শর্ট টাইপেন কতে কি বললো, যে ম্যাজিস্ট্রেট যখন রিমান্ড মঞ্জুর করবে তিনি চাইলে এই আসামিকে একজন ডাক্তার দ্বারা পরীক্ষা নিরীক্ষা করে পুলিশ হেফাজতে দিবেন। যখন রিমান্ডের মেয়াদ শেষ হয়ে যাবে সঙ্গে সঙ্গে ওই সংশ্লিষ্ট আদালতে হাজির করতে হবে। সংশ্লিষ্ট আদালতে হাজির করার পর ওই সংশ্লিষ্ট আদালতের ম্যাজিস্ট্রেট আবার পুনরায় ওই আসামিকে একজন চিকিৎসক দ্বারা আবার পুনরায় কি পরীক্ষা নিরীক্ষা করবে যে পুলিশ হেফাজতে থাকা অবস্থায় তার উপরে কোনো শারীরিক নির্যাতন করা হয়েছে কিনা। যদি ডাক্তার বলে যে হ্যাঁ পুলিশ হেফাজতে থাকার পরে তাকে শারীরিকভাবে নির্যাতন করা হয়েছে, তাহলে যে আয়ুকে আপনার এই আসামিকে দেওয়া হয়েছে সেই আয়ুর বিরুদ্ধে আইনানুগ যে ব্যবস্থা আছে সেই ব্যবস্থা নেওয়া হবে। এই ছিল আমাদের 167(2) এবং 167(2) শর্ট টাইপেন ক। এখানে কতগুলো কথা নতুন যুক্ত হয়েছে। এরপরে আমরা 167(3) যেটা পূর্বের যেটা আছে সেটা ব্যবহার করা হবে। 167(3) বলা আছে যে এই যে পুলিশ অফিসারকে আসামি রিমান্ডে নেওয়ার জন্য যে ম্যাজিস্ট্রেট নির্দেশ দিল, কি কারণে নির্দেশ দিল সেই কারণে বিষয়বস্তু তিনি লিপিবদ্ধ করবেন। এটা হচ্ছে 167(3). 167(4) বলা আছে যে ম্যাজিস্ট্রেট এই আসামিকে কি করছে পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে, সেই ম্যাজিস্ট্রেট তার ঊর্ধ্বতন যে বিচারপতি আছে তাকে এই বিষয় সম্পর্কে অবগত করবে। এটা বলা আছে 167(4). 167(5) বলা আছে যে এই বিচার কাজ পরিচালনা করার জন্য অর্থাৎ মামলা তদন্ত করার জন্য 120 দিন সময় দিবেন। অর্থাৎ এই ফৌজদারি কার্যবিধি আইনে যে সমস্ত অপরাধ সেই অপরাধের তদন্তই যে 167 দ্বারায় বলা আছে 167(5) যে মামলা তদন্তকারী কর্মকর্তা 120 দিনের মধ্যে মামলা তদন্ত কাজ শেষ করবেন। এটা হচ্ছে 167(5) বলা আছে। 167(5) কতি বলা আছে যে
এই যে 120 দিনের মধ্যে যদি মামলা তদন্তকারী কর্মকর্তা মামলা তদন্ত কাজ সম্পূর্ণ করতে না পারেন, তাহলে ওই এখতিয়ারধীন ম্যাজিস্ট্রেট যে আসামিকে তার হেফাজতে অর্থাৎ জেল হাজতে রাখছে, যদি সে গুরুতর প্রকৃতি অপরাধ না করে থাকে, তাহলে তাকে কি করবেন, জামিনে মুক্তি দিবেন। অর্থাৎ 120 দিন পর্যন্ত তাকে কি করতে পারে, জেল হাজতে আটক রাখতে পারেন। এবং যদি সে মামলা তদন্তকারী কর্মকর্তা তদন্ত করতে বিলম্ব হয়, তাহলে 120 দিন পরে তাকে জামিনে মুক্তি দিতে পারেন। এটা ছিল 167 ক্লোজ 5। 167 6 7 দ্বারা বাতিল করা হয়েছে। 167 ক্লোজ 8 বলছে, যদি অপরাধটি দণ্ডবিধি আইনের 400 বা 401 দ্বারা, অর্থাৎ গ্যাং কেস একটা শব্দ আছে, এই ধরনের যদি কোনো অপরাধ হয়, তাহলে এই অপরাধের জন্য ওই আসামিকে এই যে 167 ক্লোজ 5 দ্বারা মোতাবেক জামিন দেওয়ার কথা বলা হয়েছে, কিন্তু এখানে জামিন দেওয়া যাবে না, এই কথা বলছে 167 ক্লোজ 8। এই ছিল হচ্ছে আমাদের 167 দ্বারা মূলত আলোচনা। আমি কিন্তু 167 দ্বারা ব্যাপক আলোচনা করছি। আবার একটু বলি, প্রথমে পড়াইছি 167 দ্বারা যে রিমান্ড কাকে বলে, কি কারণে রিমান্ড দেওয়া হয় সেই বিষয়গুলো নিয়ে। তারপরে কে কে রিমান্ড মঞ্জুরির জন্য আবেদন করতে পারেন, কোন ধরনের ম্যাজিস্ট্রেট রিমান্ড মঞ্জুর করতে পারেন, সর্বোচ্চ কতদিন পর্যন্ত রিমান্ড মঞ্জুর করবেন, তারপরে কোন কোন ধরনের ম্যাজিস্ট্রেট রিমান্ড মঞ্জুর করতে পারেন না। তারপরে বলা আছে যে আদালত চাইলে আসামিকে পরীক্ষা নিরীক্ষা করে পুলিশের হেফাজতে দিতে পারেন। তারপরে রিমান্ড শেষ হওয়ার পরে তাৎক্ষণিকভাবে পুলিশের নিকট হাজির করবেন, আদালতে হাজির করবেন। আদালত চাইলে আবার পুনরায় পুলিশ হেফাজতে যাকে দেওয়া হয়েছিল সেই আসামিকে আবার পুনরায় মেডিকেল পরীক্ষা করবেন। যদি মেডিকেল পরীক্ষা দেখে পুলিশ হেফাজতে থাকা অবস্থায় তাকে নির্যাতন করা হয়েছে, তাহলে পুলিশ অফিসারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবে। এটা ছিল 167 ক্লোজ 2। 167 ক্লোজ 3 পড়াইছিলাম যে এই যে আদালত কি কারণে আসামিকে রিমান্ডে দিল, সেই কারণগুলো তিনি মানে তার বিচারিক কার্যক্রমে নথিতে লিখে রাখবেন, এবং কি কারণে তাকে রিমান্ড দেওয়া হয়েছে সেই বিষয়টা তার ঊর্ধ্বতন ম্যাজিস্ট্রেটকে অবগত করবেন। এটা ছিল 167 ক্লোজ 4। 167 ক্লোজ 5 যে ফৌজদারি যে সমস্ত অপরাধ আছে, সেই অপরাধগুলো 120 দিনের মধ্যে এই মামলার তদন্ত কাজ সম্পূর্ণ করতে হবে। 167 5-এর আবার কথা বলা আছে যে এই সময়ের মধ্যে যদি তদন্ত সম্পূর্ণ না করতে পারে, অপরাধটি যদি গুরুতর প্রকৃতির বা চাঞ্চল্যকর প্রকৃতির না হয়, তাহলে আসামিকে জামিন দিবে। 167 6 7 বাতিল। 167 8 বলতে যাদের অপরাধটি কে গ্যাং কেস হয়, অর্থাৎ দণ্ডবিধি আইনের 400 বা 401 দ্বারা কোনো অপরাধ হয়, সেক্ষেত্রে 120 দিনের মধ্যে তদন্ত কাজ সম্পূর্ণ না করতে পারলে ওই আসামিকে ছাড়া যাবে না। আর এই রিমান্ড মানে 324 বিধি। 167 দ্বারা কি আমরা ক্লিয়ার? তাহলে আমি 168 69 70 এই ধারাটা পড়াবো। আপনারা একটু বলেন যে 167 দ্বারা কি না বুঝলে, তাহলে আমি আবার পুনরায় রিপ্লে করব। আবার করেন স্যার একবার। আমরা 167 দ্বারা হচ্ছে যে 24 ঘন্টা, অর্থাৎ 61 দ্বারাই তো আমরা পড়ে আছি আগে গ্রেপ্তার করার পরে 24 ঘন্টার মধ্যে আদালতে প্রেরণ করতে হবে। 167 দ্বারা বলছে যে 167 ক্লোজ 1 24 ঘন্টার মধ্যে যদি মামলা তদন্ত কাজ সম্পূর্ণ করতে না পারে, তাহলে এই বিষয়টা কেস ডায়েরিতে লিপিবদ্ধ করিয়া কেস ডায়েরির কপি সহ মামলা তদন্তকারী কর্মকর্তা বা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা যিনি ইন্সপেক্টরের নিম্নে নহে এইরূপ পুলিশ অফিসার কোনো আসামিকে তার হেফাজতে রাখার জন্য তিনি এখতিয়ারধীন ম্যাজিস্ট্রেট বরাবর একটা লিখিত আবেদন দিবেন। এটা বলা আছে 167 ক্লোজ 1। 167 ক্লোজ 2 বলছে এখতিয়ারধীন ম্যাজিস্ট্রেট বলতে এখানে মেট্রোপলিটন এলাকার জন্য চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট
এবং জেলা এলাকার জন্য মুখ্য বিচারিক বা প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট। অর্থাৎ যারা ওই যে আমরা 164 দ্বারা পড়ে আসছিলাম যে ব্যক্তি স্বীকারোক্তি গ্রহণ করতে পারে সেই ব্যক্তি কিন্তু রিমান্ডে দিতে পারবে। তাহলে এই দুই ধরনের অফিসার কি রিমান্ড দিতে পারবে। এটা বলা আছে 167 ক্লোজ 2-এ। তাহলে প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট বা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আসামিকে কি রিমান্ড দিতে পারবেন, তবে সর্বোচ্চ 15 দিন পর্যন্ত রিমান্ড দিতে পারবেন। এই 167(2)-এ আবার ব্যাপক পরিবর্তন আসছে এই যে আমাদের সংশোধনীয় অধ্যাদেশে। এখানে বলা হয়েছে যে ওই আসামি যদি তার এখতিয়ারধীন কোনো ম্যাজিস্ট্রেট বা অন্য কোনো এখতিয়ারধীন ম্যাজিস্ট্রেটের নিকট হাজির করা হয়, তাহলে সেই ম্যাজিস্ট্রেট তিনি কি করবেন, এই এখতিয়ারের বাইরে যদি কোনো ম্যাজিস্ট্রেট হয় তিনিও এই আসামিকে পুলিশ হেফাজতে নেওয়ার নির্দেশ দিতে পারেন। এটা হচ্ছে নতুন সংশোধনীতে বলা আছে। তবে তিনি সেই আসামিকে সর্বোচ্চ 15 দিনের অধিক রিমান্ডে পুলিশ হেফাজতে নেওয়ার নির্দেশ দিতে পারেন না, অর্থাৎ 15 দিনই বেশি দিতে পারবেন না, এ কথাও বলা আছে। এরপরে তিনি যদি চান, যে এখতিয়ার বাইরের ম্যাজিস্ট্রেট, তিনি যদি চান যে না আমি তাকে পুলিশ হেফাজতে দিব না, আমি এই আসামিকে সংশ্লিষ্ট যে এখতিয়ারধীন ম্যাজিস্ট্রেট আছে তার বরাবর প্রেরণ করব, তখন তিনি ওই এখতিয়ারধীন ম্যাজিস্ট্রেট বরাবর এই আসামিকে প্রেরণ করতে পারেন। এটা আবার নতুন সংশোধনে বলা আছে। এখন ওই এখতিয়ারধীন ম্যাজিস্ট্রেট যদি দ্বিতীয় শ্রেণীর বা তৃতীয় শ্রেণী ম্যাজিস্ট্রেট হন, তাহলে তিনি আবার রিমান্ড মঞ্জুর করতে পারবেন না, এ কথাও বলা আছে যে দ্বিতীয় শ্রেণী ও তৃতীয় শ্রেণী ম্যাজিস্ট্রেট রিমান্ড মঞ্জুর করতে পারবেন না। আর এই যে ম্যাজিস্ট্রেট তার রিমান্ড মঞ্জুর করবে সেই ম্যাজিস্ট্রেট একবারে 15 দিন পর্যন্ত রিমান্ড দিতে পারবেন না। তিনি 15 দিন পর্যন্ত রিমান্ড দিতে পারবে, কিন্তু একবারে দিতে পারবেন, হয়তো 7 দিন দিলেন আর হয়তো পরে 8 দিন দিলেন, কিন্তু একটানা তিনি 15 দিন পর্যন্ত রিমান্ড মঞ্জুর করতে পারবেন না, এই কথা বলা আছে নতুন অধ্যাদেশে। এরপর আবার আরেকটা কথা বলা আছে যে প্রথমে কোনো আসামিকে 7 দিন পর্যন্ত রিমান্ড দিছে, ওই আসামিকে পুনরায় আরও পুলিশ রিমান্ড চাচ্ছে, তখন ওই আসামিকে সরাসরি আদালতে উপস্থাপন করে রিমান্ড মঞ্জুর করা নিতে পারে, অথবা ভিডিও কলের মাধ্যমেও রিমান্ড মঞ্জুর করে নিতে পারেন। এই ছিল 67 ক্লোজ 2 দ্বারা এই নতুন সংস্করণ। আবার 67 ক্লোজ 2-এর আবার শর্ট টাইপের কয়েকটা ধারা দিছে এই নতুন সংস্করণে। 2-এর আবার 67 ক্লোজ 2-এর শর্ট টাইপের কতে আবার বলছে যে আসামিকে পুলিশ হেফাজতে রিমান্ডে মঞ্জুর করা হলো, ওই সংশ্লিষ্ট আদালত চাইলে ওই আসামিকে পরীক্ষা নিরীক্ষা করে পুলিশ হেফাজতে দিবে, এবং পুলিশ হেফাজতে দেওয়ার পরে পরীক্ষা নিরীক্ষা করে পুলিশ হেফাজতে দেওয়ার পরে পুলিশ হেফাজতে সে যে কয়দিন রিমান্ড দিতে সেই কয়দিন রিমান্ড শেষ হওয়ার সঙ্গে সঙ্গে ওই আসামিকে পুলিশ অফিসার কী করবে, ওই এখতিয়ারধীন আদালতে হাজির করবে। এই আদালতে হাজির করার পরে ওই এখতিয়ারধীন আদালতের যিনি ম্যাজিস্ট্রেট থাকবেন তিনি চাইলে আবার পুনরায় ওই আসামিকে আবার আর একজন ডাক্তার দিয়ে আবার পরীক্ষা নিরীক্ষা করবেন যে পুলিশ হেফাজতে থাকা অবস্থায় ওই আসামিকে কোনো মারধর বা টর্চারিং করা হয়েছে কিনা। এরপরে যদি ওই চিকিৎসক যদি বলে যে হ্যাঁ পুলিশ হেফাজতে থাকা অবস্থায় আসামির উপর অমানবিক নির্যাতন করা হয়েছে, তাহলে যে পুলিশ অফিসারের নিকটে এই আসামিকে রিমান্ডে দেওয়া হয়েছিল সেই পুলিশ অফিসারের বিরুদ্ধে আইনানুগ যে ব্যবস্থা আছে আদালত সেই ব্যবস্থা গ্রহণ করবে। এটা আছে আমাদের 167(2)-এর ক্লোজ কতে। এরপরে আবার পূর্বের 167 ক্লোজ 3 যেটা আছে সেটা তো বহালে আছে। 3-এ বলছে যে এই যে পুলিশ হেফাজতে যে আসামিকে দেওয়া হলো সেই আসামি কি কারণে দেওয়া হলো সেই বিষয়গুলো কারণগুলো তিনি তার নথিতে লিপিবদ্ধ করে রাখবেন, কে? ম্যাজিস্ট্রেট। এরপর আবার 167 ক্লোজ 4-ই বলছে যে ম্যাজিস্ট্রেট যে যাকে রিমান্ডে দিল এই বিষয়টা সে তার ঊর্ধ্বতন বিচারপতি, অর্থাৎ যদি তিনি মুখ্য বিচারিক ম্যাজিস্ট্রেট হন তাহলে তিনি কাকে জানাবে, তিনি দায়রা জজকে এই বিষয়টা জানাবে। আর যদি প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট হন তাহলে তিনি জেলা ম্যাজিস্ট্রেটকে এই বিষয়টা জানাবেন, অর্থাৎ তার ঊর্ধ্বতন ম্যাজিস্ট্রেটকে জানাবে। এটা বলা আছে 167 ক্লোজ
4-এ 167 ক্লোজ 5-এ বলছে যে পুলিশ অফিসার এই মামলা 120 দিনের মধ্যে তদন্ত কাজ সম্পূর্ণ করবে। অর্থাৎ আমরা তো বিভিন্ন আইনে বিভিন্নভাবে এখন মামলা তদন্তের কার্যক্রম করে থাকি। মাদক দ্রব্য একরকম, নারী শিশু নির্যাতন একরকম, তারপরে দেখবেন যে অস্ত্র আইনের একরকম, দ্রুত বিচার আইনে এক রকম, কীভাবে মামলা তদন্ত করবেন তার গাইডলাইন দেওয়া আছে। আর এই ফৌজদারি কার্যবিধি আইনের তদন্তের ক্ষেত্রে এই যে 167 ক্লোজ 5-এ আর 67 ক্লোজ 1-এ তো প্রথম বলছে 24 ঘন্টার মধ্যে তদন্ত শেষ করতে, আর 167টি বলছে যে 120 দিনের মধ্যে তদন্ত কাজ সম্পূর্ণ করবে। এখন দেখা গেছে যে 120 দিনের মধ্যে পুলিশ অফিসার তদন্ত কাজ সম্পূর্ণ করতে পারেন না, তখন 167 ক্লোজ কতি বলছে তাহলে আদালত চাইলে যে আসামি তার হেফাজতে আছে সেই আসামিকে তিনি জামিনে মুক্তি দিতে পারেন। 167 ক্লোজ 6 দ্বারা বাতিল, 7 দ্বারা বাতিল। 167 ক্লোজ 8-এ বলছে যদি 120 দিনের মধ্যে তো 5 দ্বারা তদন্ত কাজ সম্পূর্ণ করতে পারেন নাই, কিন্তু অপরাধটি যদি চাঞ্চল্যকর বা গ্যাং কেস হয়, অর্থাৎ দণ্ডবিধি আইনের 400 অথবা 401 ধারার মামলা হয়, সেক্ষেত্রে ম্যাজিস্ট্রেট এই আসামিকে জামিনে মুক্তি দিতে পারবেন না। এই ছিল আমাদের 167 ধারার মূলত আলোচনা, আর এর সাথে আমরা পিআরবি 324 বিধি ব্যবহার করব। তাহলে আমরা 167 ধারা কি বুঝতে পারছি? তাহলে আমি 168, 69, 70 এই তিনটা ধারা পড়াবো। আমি কি সামনে যাব নাকি এটাকে নিয়ে আবার আলোচনায় যাব? বলেন, আপনারা কিছু বলেন। আরেকবার তাহলে তো আর এগোনো যাবে না। 167 দ্বারা আমরা রিমান্ড কাকে বলে আগে আমরা আরেকটু রিপ্লে করি। রিমান্ডটা হচ্ছে যে কোনো মামলার আসামিকে গ্রেপ্তার করার পর মামলা তদন্তকারী কর্মকর্তা মামলার রহস্য উদ্ঘাটন করা, তারপরে আসামির সহযোগীকে গ্রেপ্তার করা, অথবা মামলার কোনো আলামত বা চোরাই মাল উদ্ধার করার জন্য, বা আসামি নির্দোষ কিনা সেই বিষয়টা জানার জন্য, বা আসামিকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করার জন্য পুলিশ হেফাজতে আনাকে রিমান্ড বলে। এটা 167 পিআরবি 324 দ্বারা উল্লেখ আছে। এটা আছে রিমান্ড কাকে বলে। এবার কোন কোন ক্ষেত্রে রিমান্ড মঞ্জুর করা হয় এই কথাগুলোই যে আপনাকে যদি আসে যে কোন কোন ক্ষেত্রে রিমান্ড মঞ্জুর করা হয়, তাহলে আপনারা লিখতে পারেন এই কথাগুলোই যে প্রকৃত রহস্য উদ্ঘাটন করার জন্য রিমান্ড মঞ্জুর করা হয়, আসামির সহযোগী ব্যক্তিকে গ্রেপ্তার করার জন্য রিমান্ড মঞ্জুর করা হয়, তারপরে আলামত উদ্ধার বা চোরাই মাল উদ্ধার করার জন্য রিমান্ড মঞ্জুর করা হয়, তারপরে আসামি নির্দোষ কিনা সেই বিষয়টা প্রমাণ করার জন্য রিমান্ড মঞ্জুর করা হয়, তারপরে আপনি আরও দিতে পারেন যে আসামিকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করার জন্য রিমান্ড মঞ্জুর করা হয়। এই প্রত্যেকটা কারণে রিমান্ড মঞ্জুর করা হয়, এটা বলা আছে। এরপরে আমরা 167 দ্বারা মূলত আলোচনা, যেটা মূল হেডিংয়ে বলা আছে যে 24 ঘন্টার মধ্যে তদন্ত কাজ সম্পূর্ণ করতে না পারলে তখনকার করণীয়, এটা বলা আছে। এখন 167 ক্লোজ 1-এ বলা আছে যে মামলা তদন্তকারী কর্মকর্তা বা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা যদি 24 ঘন্টার মধ্যে মামলা তদন্ত কাজ পরিচালনা করতে না পারেন, তখন তিনি উক্ত আসামিকে তার হেফাজতে নেওয়ার জন্য তার এখতিয়ারধীন যে ম্যাজিস্ট্রেট আছে তার বরাবর তিনি একটা লিখিত আদেশ দিবেন যে এই আসামিকে আগামী এত তারিখ থেকে এত তারিখ 7 দিন আমার হেফাজতে রাখার প্রয়োজন মামলা তদন্তর কাজে। তবে এই বিষয়টা অবশ্যই তিনি কেস ডায়েরিতে লিপিবদ্ধ করে এই কেস ডায়েরি একটা কপি সঙ্গে প্রেরণ করবেন। এটা বলা আছে 167 ক্লোজ 1। 167 ক্লোজ 2-এ পূর্বে বলা ছিল যে জেলা ম্যাজিস্ট্রেট বা নির্বাহী ম্যাজিস্ট্রেট, তবে দ্বিতীয় তৃতীয় শ্রেণী ম্যাজিস্ট্রেট নয়, এরূপ ম্যাজিস্ট্রেট এই আসামি রিমান্ড মঞ্জুর করবেন, তবে সর্বোচ্চ 15 দিন পর্যন্ত তিনি রিমান্ড মঞ্জুর করতে পারেন। এটা ছিল পূর্বের 167 ক্লোজ 2।
এখন বর্তমানে আবার 167 ক্লোজ 2-এ ব্যাপক আলোচনা হচ্ছে। প্রথম আলোচনা হচ্ছে যে আসামিকে যদি ওই এখতিয়ারধীন ম্যাজিস্ট্রেট বা এখতিয়ারের বাইরে কোনো ম্যাজিস্ট্রেটের নিকট যদি প্রেরণ করেন, তাহলে এখতিয়ারের বাইরে ম্যাজিস্ট্রেটও এই আসামিকে হেফাজতে নেবেন এবং তিনি এই পুলিশ অফিসারের আবেদন শুনানি করে ওই আসামিকে পুলিশ হেফাজতে দিতে পারেন। এটা বলছে এখতিয়ারধীন ম্যাজিস্ট্রেটও দিতে পারবে বা এখতিয়ারের বাইরে যে ম্যাজিস্ট্রেট আছে তিনিও দিতে পারবেন। এই যে 167 ক্লোজ 2-এর নতুন ধারা এটা বলা আছে। এরপর আবার আরেকটা কথা বলা আছে যে সর্বোচ্চ তিনি 15 দিন পর্যন্ত রিমান্ড মঞ্জুর করতে পারবেন। এরপরে আবারও বলা আছে যে তিনি চাইলে এখতিয়ারের বাইরে ম্যাজিস্ট্রেট চাইলে তিনি রিমান্ড মঞ্জুর না করে তিনি আসামিকে নিজ হেফাজতে নিয়ে তার এখতিয়ারধীন যে ম্যাজিস্ট্রেট আছে সেই ম্যাজিস্ট্রেট বরাবর প্রেরণ করতে পারেন। এখানে আবার আর একটা কথা বলা আছে যে সর্বোচ্চ 15 দিন বলছে যে একবারে 15 দিন রিমান্ড দেওয়া যাবে না। এখন সর্বোচ্চ 15 দিন মানে আপনি মনে করেন না যে একবারে তাকে 15 দিন রিমান্ড মঞ্জুর করতে হবে, না, এখানে বলছে যে একবারে আপনি 15 দিন রিমান্ড মঞ্জুর করতে পারবেন না। এখানে আবার আর একটা কথা বলা আছে যে দ্বিতীয় শ্রেণীর ও তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট এরূপ আসামির কোনো রিমান্ড দিতে পারবেন না। আর কোনো আসামিকে যদি রিমান্ডে দেওয়া হয় অর্থাৎ 5 দিন 7 দিন দিল, দেওয়ার পরে ওই পুলিশ অফিসার পুনরায় আবার রিমান্ড চাইতে পারে, তখন ওই আসামিকে আদালতে সরাসরি হাজির করতেও পারে, অথবা এখানে আরেকটা অপশন দিয়েছে যে ভিডিও কলের মাধ্যমে বিচারকের সাথে কথা বলে তার আবার অতিরিক্ত সময় রিমান্ড মঞ্জুর করতে পারে। এটা ছিল 167 ক্লোজ 2-এ। আবার 167 ক্লোজ 2-এর শর্ট অ্যাভেন ক আবার নতুন একটা ধারা সংযোজন করছে। এই ধারায় আবার বলছে যে পুলিশ অফিসারের নিকট যে আসামিকে রিমান্ড মঞ্জুর করা হলো সেই আসামিকে অবশ্যই ম্যাজিস্ট্রেট কি করবে, একজন ডাক্তার দ্বারা পরীক্ষা নিরীক্ষা করে পুলিশের নিকট প্রেরণ করবেন। অর্থাৎ তিনি আগে দেখবেন যে আসামি সুস্থ কিনা, যদি সুস্থ থাকে তারপরে তিনি পুলিশের নিকট দিবেন। পুলিশ তার জিজ্ঞাসাবাদ শেষ করে যে কয়দিন রিমান্ড মঞ্জুর করেছে সেই কয়দিন শেষ হওয়ার পরে সঙ্গে সঙ্গে তিনি কি করবেন, তাৎক্ষণিকভাবে এই সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেটের নিকট এই আসামি হাজির করবেন। এই 167 শর্ট অ্যাভেন কয়ের ক্লোজ 2-এ বলা আছে, অর্থাৎ 2-এর ক্লোজ কতে বলা আছে। এরপরে আবার বলছে যে হাজির করার পরে পুলিশ অফিসারের নিকট থাকা অবস্থায় আসামির উপর কোনো অমানবিক নির্যাতন করা হয়েছে কিনা সেই বিষয়টা পরীক্ষা করার জন্য ম্যাজিস্ট্রেট পুনরায় আবার এই আসামিকে কি করবেন, ডাক্তার দেওয়ার পরীক্ষা নিরীক্ষা করাবেন, এটা বলা আছে। এরপরে আবার পরীক্ষা নিরীক্ষা করার পরে যদি ডাক্তার বলে যে হ্যাঁ পুলিশ হেফাজতে থাকা অবস্থায় এই আসামির উপরে অমানবিক নির্যাতন করা হয়েছে, তাহলে ম্যাজিস্ট্রেট ওই পুলিশ অফিসারের বিরুদ্ধে আইনানুগ যে ব্যবস্থা সেই ব্যবস্থা গ্রহণ করবে। এটা বলা ছিল 167 ক্লোজ 2-এর ক্লোজ শর্ট অ্যাভেন কতে। এবার 167 ক্লোজ 3-এ বলছে যে কি কারণে ম্যাজিস্ট্রেট এই আসামিকে রিমান্ডে দিল সেই কারণ বা বিষয়বস্তু তিনি ওই নথিতে উল্লেখ করবেন, অর্থাৎ মামলার যে নথি সেই বিষয়তে উল্লেখ করবেন। এরপরে আবার 167 ক্লোজ 4-ই বলছে যে ম্যাজিস্ট্রেট তার ঊর্ধ্বতন ম্যাজিস্ট্রেটকে এই আসামি রিমান্ড দিতে সেই বিষয়টা অবগত করবেন। যেমন আমরা আমার সিনিয়রকে জানাই, এখানেও ওই ম্যাজিস্ট্রেট তার সিনিয়র যে ম্যাজিস্ট্রেট বা জজ আছেন তাকে এই বিষয়টা অবগত করবেন। এটা বলা আছে 167 ক্লোজ 4। 167 ক্লোজ 5-এ যেটা বলা আছে যে এই মামলায় 120 দিনের মধ্যে তদন্ত কাজ সম্পূর্ণ করতে হবে। যদি 120 দিনের মধ্যে তদন্ত কাজ সম্পূর্ণ করতে না পারে তাহলে 167 ক্লোজ 5-এর ক্লোজ কতি বলছে যে তাহলে ম্যাজিস্ট্রেট ওই আসামিকে জামিনে মুক্তি দিবে। এটা বলা আছে যে যেহেতু মামলা এখনো 120 দিনের মধ্যে সে তদন্ত কাজ সম্পূর্ণ করতে পারে না, তার আরও সময় লাগে, তাহলে তিনি কি করবেন, ওই আসামিকে জামিন দিয়ে দিবেন, এটা বলা আছে। এরপরে আবার 167 6 আর 7 এটা তো বাতিল। 167 ক্লোজ 8-এ বলছে
যে অপরাধটি যদি জ্ঞান কেস অর্থাৎ দণ্ডবিধি আইনের 400 বা 401 ধারার অধীনের হয়, সেক্ষেত্রে 120 দিনের মধ্যে মামলার তদন্ত সম্পূর্ণ হোক বা না হোক তিনি এই আসামিকে জামিনে মুক্তি দিতে পারবেন না। এটা বলা আছে 167 আর এর সাথে আমরা পিআরবি 324 বিধি ব্যবহার করব। এই ছিল আমাদের 167 ধারার আলোচনা। এবার আমরা 168 ধারা পড়াবো। সেটা হচ্ছে থানার মামলা তদন্তকারী কর্মকর্তা এই যে মামলা তদন্তকালে যে কার্যক্রমগুলো করছে সেই সম্পর্কে তিনি তার ঊর্ধ্বতন কর্মকর্তা অর্থাৎ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে পুরা বিষয় জানাবেন, যেটা আমরা বলি এমির মাধ্যমে পিআরবি 274 বিধি। তাহলে 168 দ্বারা আমরা কি পেলাম যে এই যে 156, 57, 58, 59, 156, 57 থেকে শুরু করে এই যে 167 ধারা পর্যন্ত একটা মামলা তদন্ত যে কার্যক্রমগুলো করছে সেই বিষয়গুলো সকল কার্যক্রম সম্পর্কে তিনি তার ঊর্ধ্বতন কর্মকর্তা অর্থাৎ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে অবগত করবেন। কিভাবে অবগত করেন? যারা আয়ু আছেন তারা হয়তো জানবেন, যেটা যখন মামলা তখন একটা এমই আছে পিআরবি 200 মেমো অফ এভিডেন্স এর মাধ্যমে পিআরবি 274 বিধি অনুসারে তার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে পুরো ডিটেলস লিখে যে আমি এই কাজগুলো করছি সেই সম্পর্কে অবগত করবে। আবার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তিনি আবার সার্কেলকে অবগত করবেন, এটা ফরওয়ার্ডিং দিয়ে। আবার সার্কেল আবার পুলিশ সুপারকে অবগত করবেন। এখান থেকে পাশ হয়ে আসার পরে তারপরে মামলা তদন্তকারী কর্মকর্তা একটা চার্জশিট দিবেন, সেই চার্জশিটটা কোর্টে প্রেরণ করবেন। এই সিস্টেমে এটা ছিল আমাদের 168 দ্বারা আলোচনা। 169 দ্বারা আমরা পড়াবো যে আসামিকে পুলিশ অফিসার বিনা পরোয়ানায় গ্রেপ্তার করছেন বা মামলার সংক্রান্ত বিষয় নিয়ে গ্রেপ্তার করছেন। গ্রেপ্তার করার পরে তিনি দেখলেন যে এই আসামির বিরুদ্ধে পর্যাপ্ত কোনো সাক্ষ্য প্রমাণ নাই। এই আসামির বিরুদ্ধে কি পর্যাপ্ত কোনো সাক্ষ্য প্রমাণ নাই। তখন তিনি এই আসামির কাছ থেকে মুসলেকা বা জামানত নিয়ে সংশ্লিষ্ট আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়ে তাকে ছেড়ে দিতে পারেন। কে পারবে? মামলা তদন্তকারী কর্মকর্তা। অর্থাৎ মামলা তদন্তকারী কর্মকর্তা তার তদন্তকালে কোনো আসামিকে গ্রেপ্তার করেছেন, গ্রেপ্তার করার পরে তিনি দেখলেন যে এজাহারভুক্ত আসামি, তিনি দেখলেন যে তদন্তকালে যে ওই আসামির বিরুদ্ধে কোনো সাক্ষ্য প্রমাণ পাওয়া যায়নি। তখন তিনি ওই আসামিকে কাছ থেকে মুসলেকা বা জামানত নিয়ে তাকে সংশ্লিষ্ট আদালতে হাজির হওয়ার জন্য নির্দেশ দিয়ে তাকে ছেড়ে দিতে পারেন। এটা বলা আছে 169 ধারা। 170 ধারায় বলছে যে মামলা তদন্তকারী কর্মকর্তা কোনো আসামির বিরুদ্ধে পর্যাপ্ত সাক্ষ্য প্রমাণ পেয়েছেন। অর্থাৎ পর্যাপ্ত সাক্ষ্য প্রমাণ পাওয়ার পরে তিনি ওই আসামিকে গ্রেপ্তার করার পরে দেখলেন যে আসামির বিরুদ্ধে পর্যাপ্ত সাক্ষ্য প্রমাণ আছে, তখন তিনি ওই আসামিকে সংশ্লিষ্ট আদালতে প্রেরণ করতে পারেন। এছাড়া যদি তিনি দেখেন যে সাক্ষ্য প্রমাণ সবই পাওয়া গেছে কিন্তু অপরাধটি জামিনযোগ্য, ওই যে আমরা 76 দ্বারা পড়ে আসছি যে অপরাধটি জামিনযোগ্য, তাহলে তিনি ওই আসামিকে নির্ধারিত তারিখে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়ে তার কাছ থেকে মুসলেকা বা জামানত নিয়েও তাকে ছেড়ে দিতে পারে। এটা বলা আছে 170 দ্বারা। আর জামিন মানেই আপনাদের আমি আগেও একবার বলছি যে পিআরবি 317 বিধি। তাহলে আমরা 108 হ্যাঁ বলেন 70 ধারায় বলছে যে আসামিকে গ্রেপ্তার করছে মামলা তদন্তকারী কর্মকর্তা, গ্রেপ্তার করার পরে তিনি যাচাই বাছাই করে দেখলো এই আসামি প্রকৃতই এই ধরনের অপরাধ করছে, কিন্তু যে ধারায় মামলা হয়েছে সেটা জামিনযোগ্য মামলা। তখন তিনি আসামিকে চাইলে তিনি জামিন না দিয়ে সরাসরি তিনি কি করতে পারেন? আদালতে তাকে চালান দিয়ে দিতে পারেন। আবার তিনি যদি চান যেহেতু অপরাধটি জামিনযোগ্য, সেও মুসলেকা দিতে চাচ্ছে বা জামানত দিতে চাচ্ছে, আগামী ডেটে সে হাজির হবে, তখন যদি মামলা তদন্তকারী কর্মকর্তা মনে করেন তাহলে সেক্ষেত্রে তিনি 170 ধারা মোতাবেক
ওই আসামিকে কি করবেন, জামিনে মুক্তি দিতে পারবেন, তার কাছ থেকে মুচলেকা জামানত নিয়ে মুক্তি দিতে পারবেন। এটা ছিল 170 ক্লোজে। 170 ক্লোজ আবার আরেকটা কথা আছে যে অপরাধটি যদি গুরুতর প্রকৃতির হয় এবং তার বিরুদ্ধে পর্যাপ্ত সাক্ষ্য প্রমাণ থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু তাকে জামিনে মুক্তি দিতে পারবেন না, তাকে সংশ্লিষ্ট আদালতে প্রেরণ করবেন। এবার বলেন আপনি বুঝতে পারছেন কিনা? জি জনাব। 69-70-এ যে মূল বিষয়টা, একটার বিরুদ্ধে 69 বলছে যে পর্যাপ্ত সাক্ষ্য প্রমাণ নাই, অর্থাৎ সে নির্দোষ, তারপরে তার বিরুদ্ধে মামলা হয়েছে, তাকে তো আর এখান থেকে বাদ দেওয়া যাবে না, যেহেতু গ্রেপ্তার করে বেড়াইছে, তার কাছ থেকে মুচলেকা জামানত নিয়ে নির্ধারিত তারিখে হাজির হওয়ার জন্য নির্দেশ দিতে পারে এটা। আর 70 দেখা গেছে যে তার বিরুদ্ধে পর্যাপ্ত সাক্ষ্য প্রমাণ আছে, কিন্তু দেখলো যে ধারায় মামলা হয়েছে সেই ধারাটা হচ্ছে জামিনযোগ্য ধারা, তা জামিনযোগ্য, সে তো আদালতে হাজির দিলেই সে জামিন পেয়ে যাবে। সেক্ষেত্রে এখানে 70 ধারায় ওই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বা মামলা তদন্তকারী কর্মকর্তাকে এই ধারায় ক্ষমতা দিচ্ছে, জামিনযোগ্য মামলা হলে আপনি তাকে জামিন দিতে পারেন। তখন সে তার কাছে মুচলেকা জামানত নিয়ে তাকে ছেড়ে দিল এবং বলল যে সংশ্লিষ্ট তারিখে আপনি আদালতে হাজির হবেন। এটা বলা আছে 170 ক্লোজ 1। 170 ক্লোজে আবার আরেকটা কথা বলছে যে অপরাধটি যদি গুরুতর প্রকৃতি হয় বা চাঞ্চল্যকর হয় বা জামিনের অযোগ্য হয়, সেক্ষেত্রে আপনি তাকে ছাড়তে পারবেন না, তাকে সংশ্লিষ্ট আদালতে প্রেরণ করবেন। আর 168 দ্বারায় তো আমরা পড়লাম যে মামলা তদন্তকারী কর্মকর্তা তার মামলার যাবতীয় যে কার্যক্রম করছে সেই ফলাফল সম্পর্কে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে অবগত করবেন। আর 167 দ্বারা তো পড়লাম আমরা রিমান্ডের বিস্তারিত আলোচনা। এই ছিল মোটামুটি আমাদের আজকের আলোচনা। 167, 168, 169, 170 দ্বারা। 167 সাথে পিআরবি হবে 324 বিধি, 169-70 সাথে হবে পিআরবি 317 বিধি, জামিন যেটা।